গল্পের নাম উপসংহারে তুমি। লেখিকা রুহানিয়া ইমরোজ। পর্ব ৭। সময়টা রাতের মধ্যভাগ। ঘোর আধারে ডুবে আছে কক্ষ। চারপাশে সুনসান নীরবতা। বাইরে গুমোট আবহাওয়া থাকলেও ঘরটা শীতলতায় আচ্ছন্ন। শীতের তীব্রতা চামড়ায় হুল ফোটাচ্ছে রীতিমতো। ফলস্বরূপ কুকুরে যাচ্ছে চিত্রা। সেই সাথে শরীরটাও অসাড় ঠেকছে। খানিকক্ষণ সময় পর কিছুটা শক্তি জোগাড় করে চোখ মেলে তাকায় চিত্রা। নড়চড়ে উঠে পাশ ফিরে। এক কাত হয়ে শুয়ে থাকায় প্যারালাইজ রোগীদের মতো অনুভূতি হচ্ছে। ভালো করে পর্যবেক্ষণ করা মাত্রই চিত্রা আবিষ্কার করে তার পেটের কাছটায় গুটিসুটি মেরে শুয়ে আছে কেউ একজন। সেই পুরো কম্বল গায়ে পেঁচিয়ে রেখেছে। তার অবচেতন মন ভেবে নেয় ওটা নাফিম। পরক্ষণে মস্তিষ্কে হানা দেয় সকালে অপ্রীতিকর মুহূর্তগুলো। সাথে সাথেই ধরফরিয়ে উঠে বসে চিত্রা। গলায় শ্বাস আটকে যায় তার। অন্ধকারেই হাতরে খুঁজতে যায় নাফিমকে, কিন্তু কোথাও হদিস মেলে না। মিলবে কিভাবে? সে তো এখন ৩.৫ হাত নিচে থাকা মাটির বিছানায় শায়িত। চিত্রা উদ্ভ্রান্ত হয়। মস্তিষ্ক সত্যটা জানলেও মন তা মানতে নারাজ। মনের খায়েশ মেটাতেই কম্বল ধরে টান দেয় ও। সঙ্গে সঙ্গেই উন্মুক্ত হয় নওয়াফের ফ্যাকাশে মুখমণ্ডল। চিত্রা হকচকিয়ে তাকায়। নওয়াফ? তাও এখানে? এভাবে? চিত্রার মনে হয় ও স্বপ্ন দেখছে কিংবা আটকে আছে কোনো ভ্রমে। সবকিছু বড্ড অসহ্য থেকে তার নিকট সমস্ত জড়তা ভুলে ও নওয়াফকে ডাকতে থাকে। দুহাতে ওর কম্বল টেনে ধরে বলে, প্রয়োজনে আমায় মারুন কাটুন, তবুও আমার ছেলেকে এনে দিন। দয়া করুন আমার উপর। কথা দিচ্ছি, দুনিয়াটা ধ্বংস করে দিলেও আমি ওর দিকে গরম চোখে তাকাব না, বকা দেওয়া তো দূরের বিষয়। চিত্রা হু হু করে কেঁদে উঠে কথাগুলো বলতে গিয়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হল নওয়াফের কোনো হেলদোল নেই। সে মরা মাছের মতো পড়ে আছে একই ভঙ্গিতে। কান্নার এক পর্যায়ে উন্মাদ হয়ে উঠে চিত্রা। ভাবে নওয়াফ হয়তো ইচ্ছা করে অমন শক্ত হয়ে আছে। তাই চটজলদি ওর পায়ের কাছে যায়। বাম পায়ে ধরে বলতে শুরু করে, প্লিজ দে। কথাটা বলতে গিয়েও থেমে যায় চিত্রা। নওয়াফের পা স্পর্শ করে বুঝতে পারে অস্বাভাবিক রকমের ঠান্ডা সেটা। ঠিক যেমন মরা মানুষের শরীরের তাপমাত্রা হয়। অনাকাঙ্ক্ষিত ভয়েরা এসে আঁকড়ে ধরে চিত্রাকে। কোনো কিছু পরখ না করেই সজোরে চিল্লিয়ে উঠে ও। কাঁদতে কাঁদতে আতঙ্কিত গলায় বলে, আমার নাফির আব্বুর কি যেন হয়েছে। কেউ এসে দেখো। বাঁচাও উনাকে। একেই মরা বাড়ি, তার উপর আহামরি রাত হয়নি। ঘড়ির কাঁটা তখন স্রেফ ১২টার ঘরে গিয়ে ঠেকেছে। এমন সময় চিত্রার আহাজারি শুনে হুড়মুড়িয়ে তাদের কক্ষে উপস্থিত হয় সকলে। চিত্রা তখন হুঁশে নেই। নওয়াফের মাথা কোলে নিয়ে অনবরত তাকে ডেকে যাচ্ছে। সবাই এই দৃশ্য দেখে চমকে উঠে। তন্মধ্যে একজন ডক্টর ছিলেন। উনি এগিয়ে এসে নওয়াফের পালস চেক করেন। উপস্থিত সকলেই প্রশ্নাত্মক চোখে চেয়ে থাকে ডক্টরের দিকে। সবাইকে অবাক করে দিয়ে ডক্টর বলে উঠেন, পালস রেট খুবই স্লো। কন্ডিশন দেখে মনে হচ্ছে স্ট্রোক করেছে। বসে থাকলে চলবে না, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। অলরেডি রেড জোনে আছে ও। ডক্টরের কথায় ভরকে যায় সবাই। নাতিকে হারিয়ে নাজনীন বেগম হুঁশে নেই, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আশরাফ সাহেবও যথেষ্ট ক্লান্ত। এর মধ্যে ছেলের এমন অসুখের কথা শুনে চোখ ভিজে আসে উনার। উপস্থিত সকলে তাকে সান্ত্বনা দিয়ে নওয়াফকে হসপিটালে নেয়। চিত্রাও যায় স্বামীর সাথে। আজ কিভাবে যেন সব ভুলেছে ও। বেহায়া মনটা অস্থির হয়ে উঠছে নওয়াফের জন্য। বুক পুড়ছে ওই নিষ্ঠুর মানুষটার কষ্টে। কি কপাল তার! অমানুষদের বেলায়ও স্বার্থপর হতে পারে না। এতটা কোমল হৃদয় না দিলেও পারতেন খোদা, ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে চিত্রা। ঘণ্টা দুয়েক সময় পেরোয়। ডক্টর বেরিয়ে এসে জানান, অতিরিক্ত মানসিক চাপ নেওয়ায় মাইনর স্ট্রোক করেছেন উনি। লাস্ট মোমেন্টে হসপিটালে এনেছেন বলে এই যাত্রায় বেঁচে গিয়েছে। পরবর্তীতে যেন এমনটা না হয়। মানসিক চাপ নেওয়া উনার জন্য হারাম। নয়তো মেজর স্ট্রোকও হতে পারে। ডক্টরের কথা শুনে বুক কেঁপে উঠে চিত্রার। যদি ওর ঘুম না ভাঙত তবে চিরতরে ঘুমিয়ে পড়ত ওই মানুষটা। কি অদ্ভুত সমীকরণ! তার চেয়েও বড় কথা, সন্তান শোকে কাতর পিতাকে কিভাবে মানসিক চাপ থেকে দূরে রাখবে ও। চিন্তারা জট পাকিয়ে যায়। চিত্রাকে নির্নিমেষ চেয়ে থাকতে দেখে ডক্টর বলেন, আর ইনো ওকে মিসেস চিত্রা? চিত্রা নিচু স্বরে বলে, জি।
ডক্টর তার ম্লাব চেহারা দেখে আশ্বাস দিয়ে বলে, সামান্য যত্ন নিলেই সুস্থ হয়ে উঠবেন উনি। চিন্তার কিছু নেই। বলেই ডক্টর বেরিয়ে যান। চিত্রা ম্লান হেসে নওয়াফ এর কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কাচ ঘেরা অংশে চোখ রেখে ভেতরে নিস্তেজ হয়ে পড়ে থাকা মানুষটাকে একপলক দেখে বিড়বিড়িয়ে বলে, যত্ন নেওয়ার অধিকার নেই ডক্টর। বর্জর সেবা করার অনুমতি পাওয়া যেতে পারে। কাগজে কলমে বউ হলেও আসলে আমি বান্দি। বাড়ির কাজ করা পর্যন্তই আমার দুঃসাহস সীমিত। কর্তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়া থুরাই না আমার কর্ম। চোখের পলকে সময় কাটে নাফিমের চলে গেছে প্রায় মাসখানেক হল। তবুও কেউ ভুলতে পারেনি তাকে, এমনকি স্বয়ং শিকদার ভিলাও তার শোকে নিস্তব্ধ। ছোট বাচ্চাটা প্রাণভোমরা ছিল শিকদার পরিবারের। তার অভাবে সবাই নির্জীব, সবই নিষ্ক্রিয়। তবে অন্যদের মতো শোক প্রকাশ করতে পারে না চিত্রা। তাহলেই শুনতে হয়, মায়ের চেয়ে মাসির দর্দ বেশি। এই একটা ঘটনা চিত্রাকে ভীষণ বুঝদার বানিয়ে দিয়েছে। দেহের বয়স ১৯ হলেও মনের বয়স ২৫ পেরিয়েছে অনায়াসে। দায়িত্ব সামলাতে শিখে গেছে এখন। নাতির শোকে নাজনীন বেগম উদাসীন। ফলস্বরূপ পুরো সংসারের দায়ভার চিত্রার হাতে। অপরিপক্ক মানুষ সে, তবুও তার কাজকর্ম এতই নিখুঁত যে কেউ কখনো সামান্য অভিযোগ করার মতো কিছু খুঁজে পায়নি। ফ্রিতে থাকতে খেতে চায় না ও, তাই তো নিজের সবটুকু দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। এসবের মাঝে আশরাফ সাহেবের চোখের মণি হয়ে উঠেছে চিত্রা। নাজনীন বেগমও খানিকটা নরম হয়েছেন তার প্রতি, তবে মাঝে মধ্যে তিক্ত কথার ঝাঁজে ঝাঁঝরা করতে ভুলেন না চিত্রাকে। সেও চুপ থাকে না, শান্ত গলায় যতটুকু সম্ভব উত্তর দেয়। এই যেমন সেদিন নাজনীন বেগম কেঁদেকুটে বিলাপ করে বলেন, এই অপয়ারার জন্যই হয়েছে সব। ওর লাইগা আমার কলিজারে হোস্টেলে দিতে গেছিল। ও আমার নাতির খুনি। কথাগুলো তীব্রভাবে আঘাত করে চিত্রাকে। সে জানে নাজনীন বেগম মানসিকভাবে স্টেবল নয়, তবুও সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাঝে মধ্যে নিজেকে মানসিক রোগী বলে মনে হয় চিত্রার। এই যেমন ওই কথাগুলোর জবাবে চুপ থাকতে পারত, তবুও সে নিচু স্বরে বলে উঠেছিল, তাহলে তো একই দোষে আপনার ছেলেও দোষী। হোস্টেলে দেওয়ার সিদ্ধান্ত উনার ছিল। উনি জোর করে বাসে তুলে দিয়েছিলেন নাফিমকে। খুনি হিসেবে তাকেও আখ্যা দেওয়া যায়, সেটা বলছেন না কেন? ব্যাস চুপসে যান নাজনীন বেগম, তবুও গলার জোর কমে না। তর্কবাজ বলে উচ্চশব্দে গালাগালি করতে থাকেন চিত্রাকে। পরবর্তী আর কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না চিত্রা। ঘরে ঢুকে দৌড় আটকে বিছানায় শুয়ে হাউমাউ করে কেঁদে উঠে। অস্ফুট স্বরে বলে, যাকে আগলে নেওয়ার কেউ নেই তাকে আকাশম যন্ত্রণা কেন দাও খোদা? আত্মহত্যা মহাপাপ বলে হাজারবার আত্মিক মৃত্যুর স্বাদ আস্বাদন করাও। এ কেমন অবিচার তোমার? অদ্ভুত এক গোলকধাঁধায় আটকে আছে চিত্রার জীবন। ও ভেবেছিল জেগে ওঠার পর নওয়াফ তাকে দুচোখে সহ্য করতে পারবে না, অথচ জ্ঞান ফেরার পর থেকে চিত্রাকে নিজের থেকে এক মুহূর্তের জন্য দূরে সরতে দেয়নি। প্রায় সপ্তাহ খানেক হসপিটালে থাকতে হয়েছিল নওয়াফকে। এর মধ্যে চিত্রা একদিনও বাড়ি ফিরতে পারেনি। নাফিমের শোক পালন করার ফুরসতটুকুও দেওয়া হয়নি তাকে। সারাক্ষণ স্বামীর সেবায় নিয়োজিত থাকতে হতো চিত্রাকে। বাইরে প্রকাশ না করলেও সন্তান হারানোর শোকে একদম মুষড়ে পড়েছিল নওয়াফ। ফলস্বরূপ সাংঘাতিক রকমের অসুস্থতা জেকে ধরে তাকে। চিত্রা কিভাবে যেন সামলে নেয় সবটা। নওয়াফ নির্নিমেষ চোখে চেয়ে দেখত তার বালিকা বধূকে। পাথর মানব সে, তার অনুভূতির ভাষা বোঝা বড় দায়। চিত্রা এতটুকু বুঝত, ওর উপস্থিতি নওয়াফকে বিরক্ত করে না। ব্যাস, আর কিছু জানার প্রয়োজন বোধ করেনি ও নিজের সর্বোচ্চটুকু দিয়ে নওয়াফকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। রিলিজ দেওয়ার পর নওয়াফকে বাসায় আনা হয়। কতশত মানুষ আসে দেখতে, বলে যায় নানান কথা। চিত্রার খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কিছু বলেনি। আশ্রিতাদের অত কথা মানায় না। চোখের অশ্রু লুকিয়ে পাথর চেপে নিজের দায়িত্ব পালনে তৎপর হয় চিত্রা। দিন পেরিয়ে রাত নামে। ইতস্তত করে ঘরে আসে চিত্রা। কি করবে বুঝে উঠতে না পেরে আর চোখে তাকায় নওয়াফের দিকে। ব্যাপারটা বুঝে নওয়াফ বলে, বেডে আসো, বাম পাশটা তোমার জন্য রেখেছি। কথাটা শুনে বিশেষ কোনো অনুভূতি হয় না চিত্রার। সারাটা দিন অভিনয় করে ভীষণ ক্লান্ত ও মন, শরীর দুটোই বিশ্রাম চায়। এমনিতেও মস্তিষ্ক কাজ করে না ইদানিং। কেমন যেন হয়ে যাচ্ছে চিত্রা, নিজেকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না। চিত্রা এগিয়ে এসে পাশ ফিরে শুতেই ক্লান্তিরা জেকে ধরে ওকে। মস্তিষ্কের কোথাও উকি দেয় ছোট্ট মায়া মাখানো একটা পবিত্র মুখ। বুক মুচড়ে ওঠে চিত্রার। একই বিছানায় পাশাপাশি শোয়া নওয়াফ, শুধু নাফিমটা নেই। ছেলেটার ভীষণ শখ ছিল মা বাবার মাঝে ঘুমানোর।
ছোটবেলায় পায়নি কিনা তাই বড়বেলায় চেয়েছিল, কিন্তু শখ পূরণের আগেই ওদের শোকাচ্ছন্ন করে অজানায় হারিয়ে গেল। চিত্রার চোখ টিটুম্বুর হয়ে ওঠে পানিতে। শব্দ করে কাঁদতে পারে না, কারণ মানুষটা পাশেই শোয়া ও ভেঙে পড়লে নওয়াফ ও কষ্ট পাবে নাফিমের কথা ভেবে। তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে পেছন থেকে একটা হাত আলতো করে ওকে ওপাশ ফেরায়, এরপর আগলে নেয় নিজের শক্তপোক্ত বুকে। তার মাথাটা বুকে চেপে রেখে আলতো করে চুলে হাত বুলাতে থাকে। এই আশ্রয়টা ভীষণ দরকার ছিল তার। ছোট্ট হৃদয়ে আকাশসম যন্ত্রণা জমেছে। কোনোরকম ভনিতা না করে শব্দ করে কেঁদে উঠে চিত্রা। শক্ত করে জড়িয়ে ধরে মানুষটাকে। নওয়াফ তাকে থামায় না, সান্ত্বনাও দেয় না। না তো করে কোনো প্রশ্ন, শুধু আগলে রাখে। মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। কাঁদতে কাঁদতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে চিত্রা। সকালে উঠেও নিজেকে আবিষ্কার করে একই জায়গায়। এরপর এটা হয়ে ওঠে রোজকার ঘটনা। সারা দুনিয়ার সাথে লড়াই করে এসে দুজন দুজনের কাছে স্বস্তি খুঁজে নেয়। নওয়াফের ব্যাপারে জানে না চিত্রা, তবে ওই লোকের ওইটুকু স্পর্শ মেডিসিনের মতো কাজ করে চিত্রার জন্য। রাতটুকু ভীষণ আরামে কাটে চিত্রার, ওই বুকটাকে ভীষণ নিরাপদ মনে হয়। ওখানে মাথা রাখলে সব চিন্তারা হাওয়ায় মিলিয়ে যায়। তাই তো রাতের ঘুমটা ভীষণ গা হয় তার। অবশ্য মাঝে মধ্যে নানান চিন্তা উকি দিয়ে যায়। বিভিন্ন প্রশ্নে জর্জরিত করতে মন চায় লোকটাকে, তবে আশ্রয় হারানোর ভয়ে সাহসে কুলিয়ে ওঠে না। অদ্ভুত প্রহেলিকায় আটকে আছে প্রহর। কে জানে অন্তিমে গিয়ে কি হবে। তবে এই বুকে আজন্ম থেকে যাওয়ার লোভে সবকিছু বিসর্জন দিতে রাজি চিত্রা। অথচ বেচারি জানল না এই উন্মাদনা কোথায় গিয়ে দাঁড় করাবে ওকে। জানলে বোধহয় কখনোই অমন নিষ্ঠুর মানুষকে হৃদয়ে ঠাঁই দিত না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন।